হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির যত আয়ন শনাক্তকরণ আছে সেগুলি একবারে দেখে নিব। সো ইউজুয়ালি আয়ন শনাক্তকরণ আমাদের বেসিক্যালি দুই ধরনের। একটা হলো আমাদের ড্রাই টেস্ট, তাই না, শুষ্ক পরীক্ষা, বা এটার আমরা বলি ফ্লেম টেস্ট, শিখা পরীক্ষা। একটা হলো আমাদের কেমিক্যাল টেস্ট, মানে বিক্রিয়া দিয়ে আমরা যে পরীক্ষাটা করি, তাই না। তো সবার আগে আমাদের ড্রাই টেস্টে কি কি কালার দেয় সেগুলি মনে রাখা লাগবে। ঠিক আছে, সো বেসিক্যালি এটা তোমার রিটেনে আসতে পারে যে ড্রাই টেস্টে এইচসিএল কেন ব্যবহার করা হয়। সো তুমি বেসিক্যালি যখন কোনো আয়ন নাও, বেসিক্যালি ক্যালসিয়ামের কথা চিন্তা করো, ক্যালসিয়াম 2+ আয়ন। ক্যালসিয়াম 2+ আয়ন যদি নাও, তো তুমি ক্যালসিয়াম 2+ আয়ন কই থেকে পাবা? ক্যালসিয়াম 2+ আয়ন পাবা তুমি ইয়া থেকে, কি বলে এটারে, আম, লবণ থেকে, ক্যালসিয়াম সল্ট থেকে পাবা, তাই না। এখন ইউজুয়ালি আলো দেওয়ার জন্য, বেসিক্যালি বুনসেন বার্নারের শিখায় এই যে আলো দেওয়ার জন্য আমরা কি জানি যে কিছু পরিমাণ এনার্জি নেয়, এনার্জি নিয়ে উত্তেজিত হয়, দেন আবার সে এনার্জি কি করে, সে এনার্জি রিলিজ করে লাইট হিসেবে, তাই না। এইচ মিউ, এইচ মিউ ফর কি, দিস ইজ ফর লাইট, লাইট হিসেবে সে এনার্জিটা রিলিজ করে দেয়। তো এটাই তো হয়, তাই না। এখন কথা হইলো এই যে এনার্জি গ্রহণ, এনার্জি রিলিজ, এই জন্য ক্যালসিয়ামরে কি হওয়া লাগে জানো, NiGA, মুখে উচ্চারণ করলাম না, এটা হওয়া লাগে নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, অর্থাৎ আইসোলেটেড হওয়া লাগে, একা থাকা লাগে। কিন্তু বাস্তবে বাস্তবে ক্যালসিয়াম কি হিসাবে থাকে, একটা লবণে ক্রিস্টাল হিসেবে থাকে। লবণে কি হিসাবে থাকে, ক্যালসিয়াম ক্রিস্টাল হিসাবে থাকে। এই ক্রিস্টাল, সলিড ক্রিস্টাল থেকে গ্যাসিয়াসে কনভার্ট করতে হইলে আমার HCl ইউজ করতে হয়। সলিড থেকে গ্যাসিয়াস ক্রিস্টালে কনভার্ট হতে হলে HCl কেন ইউজ করতে হয়? কারণ HCl থেকে যে Cl, সেই ক্লোরাইড সল্টস, ক্লোরাইড যে লবণগুলি আছে সেগুলি কি হয়, উদ্বায়ী হয়। তোমাকে কোশ্চেন যদি করে, তুমি সোজাসুজি উত্তর দিয়ে দিবা যে ক্লোরাইড লবণ উদ্বায়ী হওয়ায় কি HCl ব্যবহার করা হয়। তাহলে কি হয়, বেসিক্যালি দেখো ক্যালসিয়াম কার্বনেটের কথা চিন্তা করি। ক্যালসিয়াম কার্বনেট, এই যে লবণ, এর সাথে HCl, মানে বেসিক্যালি একটা প্ল্যাটিনাম তার নেওয়া হয়। হ্যাঁ, এই যে HCl একটা দ্রবণ আছে, HCl দ্রবণে একটা প্ল্যাটিনাম তার নেওয়া হয়। বেসিক্যালি প্ল্যাটিনাম কেন নেওয়া হয়? কারণ প্ল্যাটিনাম কি, হ্যাঁ প্ল্যাটিনাম তো কোনো মানে হাইলি রিঅ্যাক্টিভ না, তো বিক্রিয়া করে না বেসিক্যালি প্ল্যাটিনাম বাকিদের সাথে। সো প্ল্যাটিনাম নেওয়া হয়, দেন কি করা হয়, দেন তোমার এটারে তোমার ওই এই যে HCl ভেজানো সেই তুলা না সরি, প্ল্যাটিনাম তারটা তোমার এই ক্যালসিয়াম কার্বনেটে ভেজানো হয়। পরে কি করা হয়, সেটা তোমার বুনসেন বার্নারে শিখায় ধরা হয়, সেই তারটা বুনসেন বার্নারে শিখা ধরা হয়। তো বেসিক্যালি এখানে রিয়াকশনটা কি হইতেছে, সবার আগে HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেটের রিয়াকশন হচ্ছে, তাই না। সো ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে, তাই তো, তাই না। এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড, এই লবণটা উদ্বায়ী, উদ্বায়ী। সো উদ্বায়ী মানে কি, বুনসেন বার্নারের যে শিখা, সেই বুনসেন বার্নারের শিখায় ক্যালসিয়াম 2+ এবং 2Cl- আয়নে কনভার্ট হয়ে যাবে। তবে এটা কি ক্রিস্টাল না, এখন সলিড হিসাবে নাই, অ্যাকুয়াস হিসাবে নাই, এখন এটা গ্যাস হয়ে গেছে। একা থাকলে সবাই গ্যাস হয়ে যায়, এই যে নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, একা থাকলে সবাই কি হয়ে যায়, একা থাকলে সবাই গ্যাসিয়াস হয়ে যায়। ঠিক আছে, একা থাকারই বেসিক্যালি গ্যাসিয়াস বলে। এখন এই ক্যালসিয়াম 2+ কি করবে, আশেপাশের ক্লোরাইড থেকে, আশেপাশের অ্যানায়ন বেসিক্যালি ক্লোরাইড থেকে আবার দুইটা ইলেকট্রন নিয়ে ক্যালসিয়ামে কনভার্ট হবে। এইবার ওই এনার্জি নিবে, এবার ওই বুনসেন বার্নার শিখা থেকে এনার্জি নিয়ে উত্তেজিত হবে, দেন সেই এনার্জিটা আবার কি করবে, আবার রিলিজ করে দিবে আলো হিসেবে, আলো হিসেবে রিলিজ করে দিবে। তখন আমরা কি করতে পারবো, দেখতে পারবো কালার। তখন আমরা কি করতে পারবো, কালার দেখতে পারবো। সো এক্ষেত্রে আমাদের কি কি কালার দেয় আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, যেমন গ্রুপ ওয়ানে কি আছে, লিনাকে রুবি কি করছে, ছেদছে। গ্রুপ 1-এ রিনাকে রুবি কি করে ফেলছে, ছেদছে। আর গ্রুপ টুতে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বেরিয়াম, রেডিয়াম বাটিতে রাখো বেসিক্যালি। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, কেন? কারণ এদের আয়োনাইজেশন এনথালপি বেশি, যেই আয়োনাইজেশন এনথালপি আমাদের এই যে বুনসেন বার্নার শিখা দিতে পারে না। বুনসেন বার্নার শিখা এত অ্যামাউন্ট অফ এনার্জি দিতে পারে না। ঠিক আছে, তো এটাই মনে রাখবা। আর লিথিয়াম লিনাকে রুবি ছেদছে, এটা কেমনে মনে রাখবা, বেসিক্যালি ক্রাই ভি রে বল্টু বা বাবলু
সো সিআর ফর ক্রিমসন রেড বা রক্তলাল, ওয়াই ফর ইয়েলো, আমরা জানি গোল্ডেন ইয়েলো, তাই না, সোনালি, সোনালি হলুদ। এরপর ভায়োলেট, ভায়োলেট রেড বা বেগুনি বলে। আর এই যে রুবিডিয়াম, ওইও বেসিক্যালি ভায়োলেট রেড বা এখানে রেড বলা হয়। আর সিজিয়াম কি ব্লু। ঠিক আছে। ক্যালসিয়াম গ্রুপ 2 এরটা কেমনে মনে রাখবা, বিআর সিআর এজি। বিআর সিআর এজি, রেডিয়াম তো তেজস্ক্রিয়, রেডিয়াম নিয়ে কথা নাই। ঠিক আছে, বিআর সিআর এজি। ব্রিক রেড ইটের মতো লাল, ক্রিমসন রেড রক্ত লাল, আর এজি অ্যাপেল গ্রিন বা হলুদাভ সবুজ। অ্যাপেল গ্রিন শুনলেই তুমি বুঝবা যে হলুদাভ সবুজ, বেসিক্যালি অ্যাপেল গ্রিন বা হলুদাভ সবুজ। এদের মধ্যে দুইটা আয়নকে কোবাল্ট গ্লাসের মধ্যে নিলে কালার চেঞ্জ করে। ঠিক আছে, পটাশিয়াম আর তোমার ক্যালসিয়াম, এই দুইজনেরটা আমাদের বইয়ে উল্লেখ করা আছে, হাজারিনাক স্যারের বইয়ে। পটাশিয়ামের কালার আমরা কি বলছিলাম, পটাশিয়ামের বলো তো? ক্রাই, হ্যাঁ ভায়োলেট, ভায়োলেট বলছিলাম, বেগুনি, তাই না? সো কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে নিয়ে গেলে ওই হয়ে যায় পিঙ্ক বা গোলাপি। আর ক্যালসিয়ামের যে কথা বলছিলাম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি ব্রিক রেড, কিন্তু ওকে তুমি কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে নিয়ে গেলে ওই হয়ে যাবে গ্রিন, হালকা সবুজ, বেসিক্যালি হালকা সবুজ হয়ে যাবে, হালকা সবুজ। সো এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে আই গেস তোমার ড্রাই টেস্টে যতগুলি সল্ট আছে এটার একটা কম্পাইলেশন দিয়ে দিলাম, তোমার মনে রাখতে হবে এগুলি। ঠিক আছে, তো এবার আমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কালার টেস্ট। সো কপারের অনেকগুলি টেস্ট আছে, একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সবারই বেসিক্যালি যতগুলি ক্যাটায়ন আছে, যতগুলি ক্যাটায়ন আছে ততগুলি সবগুলি ক্যাটায়নের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া আছে। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওই সবার আগে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইড তৈরি করবে, কপার হাইড্রোক্সাইড তৈরি করবে, দেন এই কপার হাইড্রোক্সাইড, ও এখানে আবার কি আছে এখানে, হ্যাঁ, কপার হাইড্রোক্সাইড, কপার সালফেট লবণ থাকবে না, তো কপার হাইড্রোক্সাইড আর কপার সালফেটের মিশ্রণ হবে। সেটা, এটার কালার হবে অ্যাকচুয়ালি ব্লু, ক্ষারকীয়, এটার আমরা বলি ক্ষারকীয় কপার সালফেট, ক্ষারকীয় কপার সালফেট। ঠিক আছে, এটা কালার হবে হলো ব্লু বা লাইট ব্লু, হালকা হালকা নীল, বেসিক্যালি হালকা নীল, হালকা নীল। পরে কি হয়ে যাবে, এটা ছিল অধক্ষেপ। অধক্ষেপ কিন্তু বেশিক্ষণ রেখা দিলে কি হয়ে যাবে, বেশিক্ষণ রেখা দিলে কপার টেট্রা অ্যামিনো, এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন আছে না এখানে, সো অ্যামোনিয়াম প্লাস আয়নের সাথে কমপ্লেক্স গঠন করে ফেলবে, অর্থাৎ কপার টেট্রা অ্যামিনো, সরি টেট্রা অ্যামিন কপার সালফেট। এই যে এটা হয়ে যাবে কি গাঢ় নীল দ্রবণ, এই কিসে কনভার্ট হয়ে যাবে, গাঢ় নীল দ্রবণ। এখন কিন্তু এতক্ষণ সলিড ছিল, এখন হয়ে গেছে অ্যাকোয়াস। বেসিক্যালি আমাদের যে কমপ্লেক্স আয়ন ওরা অনেক বেশি দ্রবণীয় হয়, কমপ্লেক্স আয়ন অনেক বেশি দ্রবণীয় হয়, সো এখানে হয়ে যাবে গাঢ় নীল দ্রবণ, মানে কপারের ক্ষেত্রে অ্যাটলিস্ট, বাকি বাকি তো আয়রনের তো কোনোটাই দ্রবণীয় না। কারণ মানে মনেই রাখতে হবে, কিছু করার নাই। সেটা হলো কপার 2+। কপার 2+-এর আরেকটা আছে ফেরোসায়ানাইডের সাথে, ফেরো আর ফেরি। ফেরোতে কি থাকে, ফেরোতে আয়রন 2 থাকে, আর ফেরিতে কি থাকে, আয়রন 3 থাকে। ঠিক আছে, আয়রন 3 থাকে হলো ফেরিতে, ফেরোতে হলো আয়রন 2 থাকে। সো বেসিক্যালি কে ফোর এফিসিয়েন্সিক্স হলো ফেরো। সো ফেরোর সাথে রিয়াকশন হলে এই যে কপার, দুইটা কপার এসে পড়বে চারটা আয়রনের জায়গায়, কপার ফেরিসায়ানাইড। সো এটার কালার হবে লালচে বাদামি। এটা আবার অধক্ষেপ সলিড। সো লালচে বাদামি অধক্ষেপ, বুঝতে পেরেছো, লালচে বাদামি অধক্ষেপ। প্রথমে অধক্ষেপ ছিল, পরে ওই অধক্ষেপ অ্যামোনিয়াতে আবার ডিজলভড হয়ে যায় গাঢ় নীল দ্রবণ, কিন্তু পরে কে4 এফিসিয়েন্সিক্স এর সাথে যদি রিয়াকশন দাও, বা ফেরোসায়ানাইড, ফেরো এটা কি ফেরো, ফেরোসায়ানাইডের সাথে রিয়াকশন দিলে লালচে বাদামি দ্রবণ তৈরি করবে। এরপর হলো আমাদের আয়রন 2+-এর আছে আর আয়রন 3+। আয়রন 2+রে বলি ফেরো, তাই না, আর আয়রন 3+রে বলি ফেরিক, তাই না, ফেরো মানে আয়রন 3+, বেসিক্যালি সোজা কথা। সো আয়রন 2+ আর আয়রন 3+-এর বেশ কয়েকটা টেস্ট আছে। সবার আগে ফেরোর সাথে রিয়াকশন, এরপর হলো ফেরির সাথে রিয়াকশন, তাই না, মানে আরে ভাই, ফেরো মানে কি, K4 এফিসিয়েন্সিক্স, আর ফেরি ক্ষেত্রে কি হয়, K3 এফিসিয়েন্সিক্স, মানে 3 হইলে হলো ফেরি, K3 এফিসিয়েন্সিক্স।
ঠিক আছে। সো এদের আমি এভাবে মনে রাখতাম, এই যে K4Fe এর সাথে আয়রন 2+ এর রিয়াকশন যদি দাও তাহলে তোমার হবে হলো হালকা নীল, হালকা নীল। এরপর Fe3+ এর সাথে দিলে গাঢ় নীল, নীল। এরপর ফেরির ক্ষেত্রে Fe2+ এর সাথে গাঢ় নীল, পরে হলো Fe3+ এর সাথে একটু একটু সতর্ক লালচে বাদামি দ্রবণ, লালচে বাদামি দ্রবণ, দ্রবণ কিন্তু বাকিগুলি অধক্ষেপ, কিন্তু ওই হলো দ্রবণ। ঠিক আছে, ফেরোসায়ানাইডের সাথে ফেরিসায়ানাইডের সাথে। এর মধ্যে এইটারে বলি প্রুশিয়ান ব্লু। ঠিক আছে, সবগুলি বিক্রিয়া দেখাইলাম না, জাস্ট প্রথমটা দেখাই। Fe3+ এর সাথে যদি তুমি K4FeCN6 এর রিয়াকশন দাও তাহলে এখানে যেই রিয়াকশনটা হবে, এখানে দুই ধরনের রিয়াকশন বেসিক্যালি হইতে পারে। একটা হলো যে এখানে কপার পটাশিয়াম কয়টা, 3টা পটাশিয়ামের জায়গায় একটা আয়রন এসে পড়তে পারে, FeKFeCN6। এটা হলো প্রুশিয়ান ব্লু। ঠিক আছে, এটা কালার হয়ে যাবে কি প্রুশিয়ান ব্লু। হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল, লালচে বাদামি, হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল, লালচে বাদামি। ঠিক আছে, এটা আমাদের প্রুশিয়ান ব্লু। KFeCN6, সরি, মানে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক আগে হয়, KFeCN6। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল। ওকে, আচ্ছা। আয়রনের আরও কয়েকটা রিয়াকশন আছে, সেটা হলো আমরা ক্লাস 10-এ যেটা শিখছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে Fe2+ হলে সবুজ কালার হবে, আর Fe3+ এর সাথে হলে তোমার বাদামি হবে। বেসিক্যালি এখানে কি হবে, FeOH2 ফেরাস হাইড্রোক্সাইড, আর এখানে হবে FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে, এছাড়াও তোমার রিয়াকশন আছে হলো তোমার অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে, সিএনএস এর সাথে। সো এটার ক্ষেত্রে Fe2+ এর সাথে যদি রিয়াকশন দাও তখন আমরা বলতেই পারি যে FeCNS এটা হলো 2, এটা হবে হলো বর্ণহীন। আর Fe3+ এর সাথে যদি রিয়াকশন দাও তখন হয়ে যাবে হলো FeCNS3, এটাকে আমরা বলি হলো বাদামি দ্রবণ, রক্তলাল দ্রবণ। হাই সি সি সি, রক্তলাল দ্রবণ, রক্তলাল দ্রবণ। বেসিক্যালি এই দুইটাই কি আমাদের দ্রবণীয়। ঠিক আছে, রক্তলাল, ক্রিমসন রেড, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এই কয়টা গেল। এরপর আমরা সহজ জিনিস, এই যে মানে বেসিক্যালি এই কয়েকটাই মনে রাখা একটু কষ্ট, এটা কোনো মতে একটু মনে রাখো কষ্ট করে, এই কয়েকটা দিন, আর 10টা দিন আর 10টা দিন, এরপর ভুলে যাও। এরপর আর কি আছে, আচ্ছা Fe2+, হ্যাঁ অ্যালুমিনিয়াম। এটা তো আস্তে আস্তে মানে পাগল বানাই দিছে বেসিক্যালি, এটা এত জায়গায় যাচ্ছে, এটা বুয়েটে আসছে, চুয়েটে আসছে, মানে সব জায়গায় আসছে বেসিক্যালি। এটা ডিউতেও আসবে নাকি আইসে পড়ছে আমার মনে নেই। বেসিক্যালি এই তিনজনের টেস্টই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে করে ফেলতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। সো অ্যালুমিনিয়ামের সাথে এদের তিনজনেরই যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দাও তখন সাদা অধক্ষেপ আসে। ঠিক আছে, কি আসে, সাদা অধক্ষেপ। সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি রিয়াকশন দেই তখন আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো হালকা, এই কারণে এখানে আসবে হলো ভাসমান সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ। ঠিক আছে, ভাসমান সাদা অধক্ষেপ। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ কি রকম হয়, ভাসমান সাদা অধক্ষেপ। জিঙ্ক 2+, ওর ক্ষেত্রে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তা ওর ক্ষেত্রে হলো জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ, ওইও সাদা অধক্ষেপ। আর ক্যালসিয়াম 2+ যদি দেই তখনও এক্ষেত্রেও সাদা, মানে সাদা ছাড়া কোনো কথা হইতেছে না, সাদা চেনা যায় না ইজিলি। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি অধক্ষেপ, সাদা অধক্ষেপ। আচ্ছা, এরপর যদি আমি কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিই, এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো দুর্বল ক্ষার, এখন আমি সবল ক্ষারের সাথে রিয়াকশন দিতেছি বেসিক্যালি। ঠিক আছে, এখন আমি কি করতেছি, সবল ক্ষারের সাথে রিয়াকশন দিতেছি, একটা স্ট্রং সোডিয়াম হাইড্রোক্সাইড হলো সবল ক্ষার। সো সবল ক্ষারের সাথে যদি রিয়াকশন দেই তাহলে এখানে কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট, Na2AlO2, Na2AlO2 না, NaAlO2। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট। আর জিঙ্কের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে Na2ZnO2। ঠিক আছে, এটা আবারও দ্রবণীয় হয়ে গেল, এটা আবারও কি হয়ে গেল, দ্রবণীয় হয়ে গেল। কিন্তু এইখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কোনো রিয়াকশন হয় না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারে দ্রবণীয় না, দ্রবণীয়
না। কেন দ্রবণীয় না? বাস্তব কথা হইলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিজেও শক্তিশালী ক্ষার, এই কারণে ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ক্ষারের সাথে কি করে না? বিক্রিয়া করে না। কিন্তু এদিকে অ্যালুমিনিয়াম দুর্বল ক্ষার, জিঙ্ক হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, ওর চেয়ে বড় বাপ পাইসা পড়ছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি অনেক শক্তিশালী ক্ষার, ভেরি ভেরি স্ট্রং ক্ষার, ক্ষার বেস, ভেরি স্ট্রং বেস। এই কারণে ওরা এই যে সোডিয়াম অ্যালুমিনেট, জিঙ্কেট, এরা হলো লবণ, লবণ তৈরি করে ফেলছে। বেসিক্যালি অ্যাসিড বেস রিয়াকশন হয়ে গেছে এখানে, ঠিক আছে? অ্যাসিড বেস রিয়াকশন হয়ে গেছে। সো এখানে কি দ্রবণীয় হয়ে গেছে। এখন এরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে উত্তপ্ত করি, অ্যালুমিনিয়াম ইয়ার ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তখন আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল নাকি ইয়া ছিল? হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আবার সাদা পদক্ষেপ দেয়, ঠিক আছে? এখানে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যদি দাও, হিট করো, তাহলে আবারও এই যে জিঙ্ক হাইড্রোক্সাইডের মানে আবারও অদক্ষেপ পড়ে। সো আমি যদি একদম ক্লিয়ারলি তোমারে বলি, ক্লিয়ারলি যদি তোমারে বুঝাইতে চাই, সবার আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিবা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম তিনজনেরই সাদা অদক্ষেপ হবে, তবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভাসমান সাদা অদক্ষেপ হবে। এরপর সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের, মানে সবার আগে দুর্বল ক্ষার দিলাম, সবল ক্ষার দিলাম, দেন লবণ দিলাম। দুর্বল ক্ষার, সবল ক্ষার, লবণ, দুর্বল ক্ষার, সবল ক্ষার, লবণ। দুর্বলের ক্ষারের সাথে রিয়াকশন দিছো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তিনোটারই সাদা অদক্ষেপ আসছে, তবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভাসমান সাদা অদক্ষেপ আসছে। আচ্ছা, এরপর সবল ক্ষারের সাথে রিয়াকশন দিছো, সবার আগে দুর্বল ক্ষার এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পরে সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিছো। সেখানে কি হয়েছে? ক্যালসিয়াম নিজেই সবল ক্ষার, ওই সবল ক্ষারের সাথে রিয়াকশন করবে না। বাকি দুইজন দুর্বল ক্ষার, ওরা দুইজন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করে ফেলে? রিয়াকশন করে ফেলে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করে ফেলে? রিয়াকশন করে ফেলে। এরপর এরপর মানে সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম জিঙ্কেট, আর এরপর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়ামের অধক্ষেপ পড়ে, জিঙ্কের অধক্ষেপ পড়ে না। দুঃখিত, অ্যালুমিনিয়ামের অধক্ষেপ পড়ে, জিঙ্কের অধক্ষেপ পড়ে না। অ্যালুমিনিয়ামের অধক্ষেপ পড়ে, জিঙ্কের অধক্ষেপ পড়ে না। এই জিনিসটাই তোমার মাথায় রাখতে হবে। এই কয়টা জিনিস যদি মাথায় রাখতে পারো, দেন হয়ে গেছে। সো এদেরকে পার্থক্য কেমনে করবা? ওই যে প্রথম স্টেপে সবাই পার করলো, দ্বিতীয় স্টেপে ক্যালসিয়াম ক্যালসিয়াম পার করতে পারবে না, আবার তৃতীয় স্টেপে জিঙ্ক পার করতে পারবে না। এভাবে আমি তিনটা লবণ আলাদা করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে। সোডিয়াম, সোডিয়ামের জন্য মনে রাখা লাগবে কে টু কে এইচ টু কে টু এইচ টু এস বি টু ও সেভেন, কে টু এইচ টু এস বি টু ও সেভেন। এরাই কি বলি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এখানেও কি হয়? সাদা অদক্ষেপ। সেখানে পটাশিয়ামটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে যায়, Na2H2SB2O7, ঠিক আছে? পটাশিয়াম সোডিয়াম এখন কি হয়ে গেছে? সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পাইরো অ্যান্টিমোনেট, মনে রাখতে পারবা? এটা হলো সাদা অদক্ষেপ। আর অ্যামোনিয়াম প্লাসের টেস্ট করার জন্য আমরা ইউজ করি নেসলার রিএজেন্ট, নেসলারের দ্রবণ। সো নেসলারের দ্রবণ কি? বেসিক্যালি একটা ক্ষার থাকে, ক্ষারের সাথে থাকে কি? ক্ষারের সাথে থাকে আমার যতদূর মনে পড়ে, দাঁড়াও আমি 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 তো দেখে দেখেই বলবো অনেক দিন ধরে কেমিস্ট্রি পড়ি না। K2HgI4, হ্যাঁ, K2HgI4, K2HgI4, ঠিক আছে? ক্ষার কি থাকতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো বেসিক্যালি এখানে কি হয়? অ্যামোনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা আমাদের ক্ষারের রিয়াকশন হয়, রিয়াকশন হয় পানি, সোডিয়াম প্লাস আর অ্যামোনিয়া, পানি, সোডিয়াম প্লাস আর অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া কি করে? এই অ্যামোনিয়া তোমার K2HgI4 এর সাথে রিয়াকশন করে। K2Hg মানে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো, চারটা আয়োডো, টেট্রা আয়োডো, আয়োডো মার্কিউরেট, ঠিক আছে? সো এখানে কি হবে? এরপর এই যে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করলে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এখানে হয়ে যাবে NH2Hg2I3। আমি এমনি মনে রাখতাম, দুই দুই তিন NH2Hg2I3, 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 এটা হয়ে যায় বাদামি দ্রবণ, NH2Hg2I3, বাদামি, বাদামি দ্রবণ, বাদামি অধক্ষেপ, বেসিক্যালি দ্রবণ না, বাদামি অধক্ষেপ। নিচের দিকে দেখাইলাম, হ্যাঁ, নিচের দিকে দেখাইলাম।
সো সোডিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম টেট্রায়োডো অ্যান্টিমোনেটের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে রিয়াকশন করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট যেটা সাদা পদক্ষেপ দেয়। আর ওদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়ামের সাথে যদি আমি অ্যামোনিয়াম যদি পরীক্ষা করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্ষারের সাথে মানে নিসলার দ্রবণ বেসিক্যালি ক্ষারের সাথে পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট ইউজ করতে হয়। এখন এই মার্কিউরেট সবার আগে কি করে, অ্যামোনিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে অ্যামোনিয়া উৎপন্ন করবে। সে অ্যামোনিয়া গ্যাস আবার পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেটের সাথে রিয়াকশন করে NH2Ag2I3 NH2Ag2I3 NH2H2 অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। সো অ্যামিনো আছে, যে NH2 এর আমরা কি বলি, অ্যামিনো মূলক বলি না, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। ঠিক আছে, এটা বাদামি অধক্ষেপ তৈরি করবে, বাদামি অধক্ষেপ তৈরি করবে। আচ্ছা, ক্লোরাইড, কার্বনেট, সালফেট, এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে যদি চিনো, এদেরকে আমরা বলি অ্যাসিড র্যাডিক্যাল। অ্যানায়নকে আমরা অ্যাসিড র্যাডিক্যাল বলি, আর ক্যাটায়নকে আমরা বেস র্যাডিক্যাল বলি, বেসিক র্যাডিক্যাল বলি। কারণ কি, এই যে অ্যানায়ন আসে হলো অ্যাসিড থেকে। দেখো Cl মাইনাস কোত্থেকে আসছে, HCl থাকে। ডু ইউ নো ইউর অরিজিন, ডু ইউ নো ওয়ার ইউ কাম ফ্রম। ক্লোরিন মানে যে কোনো অ্যানায়নের ধরলে জিজ্ঞাসা করবা যে ডু ইউ নো ইউর অরিজিন, শাকিব খানের ডায়লগ। এটা জিজ্ঞাসা করলে ওই বলে দিবে আমি HCl থেকে আসছি, ওই বলে দিবে আমি H2CO3 থেকে আসছি, ওই বলে দিবে আমি H2SO4 থেকে আসছি। ঠিক আছে, সো এই যে Cl মাইনাস, কার্বনেট মাইনাস আর সালফেট। সো এখানে যদি এদেরকে সুন্দর মতো ক্লোরাইডে তো আমি ইজিলি ধরে ফেলা যায়। দেখো ক্লোরাইডে তুমি সুন্দর মতো এজিএফ এর সাথে রিয়াকশন দিলে ওই সুন্দর মতো AgCl এর সিলভার মিররিং বা সাদা পদক্ষেপ দিয়ে দিবে। শেষ, সাদা পদক্ষেপ কি করে ফেলবে, দিয়ে দিবে। ক্লোরাইডে যদি আমি AgF এর সাথে রিয়াকশন দিই, তাহলে ওই সাদা পদক্ষেপ দিয়ে দিবে। হ্যাঁ, সাদা পদক্ষেপ দিয়ে দেবে। AgF না, সরি, AgNO3 ও AgFও হয়, তবে AgNO3 ইউজ করা হয়। ঠিক আছে, সিলভার নাইট্রেট। আচ্ছা আচ্ছা, কার্বনেটের ক্ষেত্রে কার্বনেট আর সালফেট এদেরকে আলাদা করার জন্য আমরা বেরিয়াম সল্ট ইউজ করি। কি সল্ট ইউজ করি, বেরিয়াম সল্ট ইউজ করি। সো বেরিয়াম নাইট্রেট, এভরি নাইট্রেট সল্ট ইজ সলিউবল। শুনছো কিনা, নাইট্রেটের যত লবণ আছে এরা দ্রবণীয়। কেন দ্রবণীয় জানো? কারণ এই নাইট্রেট আসে হলো শক্তিশালী অ্যাসিড থেকে। সো একটা সল্টের, আচ্ছা না, আমরা বেশি উই আর গেটিং টু ফার অ্যাহেড, তবে জাস্ট মনে রাখো নাইট্রেট হলো সবসময় দ্রবণীয়। বেসিক্যালি স্ট্রং কম্পোনেন্ট থেকে যারা আসে, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস থেকে যেই লবণগুলি তৈরি হয় সেগুলি দ্রবণীয় হয় ইউজুয়ালি। আচ্ছা, সো বেরিয়াম নাইট্রেট এরা হলো দ্রবণীয়। সো বেরিয়াম নাইট্রেটের সাথে এখানে বেরিয়াম কার্বনেট আর এখানে বেরিয়াম সালফেট, তো এখানে কি হবে, সাদা পদক্ষেপ। ওই সবাই সাদা, দেখছো সবাই সাদা, সাদা পদক্ষেপ। এখন এই বেরিয়াম কার্বনেটে যদি তুমি HCl এর সাথে রিয়াকশন দাও, মানে শক্তিশালী অ্যাসিডের সাথে রিয়াকশন দাও, কার্বনেট কি করবে, কার্বনেট থেকে এখানে কার্বনিক অ্যাসিড আর বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আর কার্বনিক অ্যাসিড তো তৈরি হবেই, কার্বনিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর পানি বেসিক্যালি। সো কার্বন ডাইঅক্সাইড বুদবুদ, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ দেখে আমি কি বুঝবো, কার্বনেট আছে। কার্বন ডাইঅক্সাইড বুদবুদ দেখে আমি কি বুঝবো, কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড বুদবুদ দেখে আমি বুঝবো কার্বন ডাইঅক্সাইড আছে। আর এখানে HCl এর সাথে যদি রিয়াকশন দেই, সালফেট কি, সালফেট আসছে শক্তিশালী অ্যাসিড থেকে, এই কারণে ওই HCl এর সাথে কোনো রিয়াকশন করবে না। সো এখানে নো রিয়াকশন, নো বুদবুদ। বুদবুদ দেখলে বুঝবো কার্বন ডাইঅক্সাইড আছে, বুদবুদ না দেখলে বুঝবো কার্বন ডাইঅক্সাইড নাই। সো সবার আগে আমরা বেরিয়াম নাইট্রেটের সাথে কার্বনেট আর সালফেটের রিয়াকশন দিলে দুইজনের ক্ষেত্রেই সাদা পদক্ষেপ আসে। দেন আমি HCl এর সাথে যদি রিয়াকশন দিই, তখন বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বের হয়, আর সালফেটের ক্ষেত্রে তোমার বের হয়, কোনো কিছুই বের হয় না, বেসিক্যালি নো রিয়াকশন। তবে এখানে আরেকটা জিনিস আছে, ক্যালসিয়ামের টেস্ট আরেকটা আছে, এটা হলো আমরা অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। দেখো এটারে আমরা বলি হুক্কু, হুক্কু। দিস ইজ অক্সালিক অ্যাসিড, দিস ইজ অক্সালিক অ্যাসিড। এখান থেকে H+ সরায়া যদি আমি দুই পাশে দুইটা অ্যামোনিয়াম লাগাই দেই, তখন এটাই বলি অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটার আমরা কি বলি, অক্সালিক অ্যাসিড। দিস ইজ কল অক্সালিক অ্যাসিড। এটা আমরা এইভাবে লিখি NH2C2O4, NH2C2O4, NH2C2O4। বাই দ্য ওয়ে C2O4 2-, এটার আমরা বলি অক্সালেট আয়ন। ঠিক আছে, সো এখানে রিয়াকশন যদি করি তাহলে এখানে হয়ে যাবে ক্যালসিয়াম অক্সালেট। এটাও সাদা, সবই সাদা বেসিক্যালি। ঠিক আছে, জাস্ট তোমার মনে রাখা লাগবে, এই যে আশা করি বুঝতে পারছো, তোমার জাস্ট মনে রাখা লাগবে কপারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা রিয়াকশন হয়, আর ফেরোসায়ানাইডের সাথে একটা রিয়াকশন হয়। ঠিক আছে, ফেরোসায়ানাইডের সাথে একটা রিয়াকশন হয়। হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন হইলে সবার আগে হালকা নীল, পরে কি গাঢ় নীল দ্রবণ, হালকা নীল অধক্ষেপ,
প্রথমে অধক্ষেপ হয়, পরে অ্যামোনিয়াম যেহেতু এক্সেসে যদি অ্যামোনিয়াম নেই তখন কি করে ওরা কমপ্লেক্স গঠন করে ফেলে। অ্যামোনিয়াম এক্সেসে নিলে দেন উই গেট আ কমপ্লেক্স। এটা কপারের ক্ষেত্রে মনে রাখা লাগবে। আয়রনের ক্ষেত্রে হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল, লালচে বাদামি, হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল, লালচে বাদামি। ফেরোর সাথে হালকা নীল, গাঢ় নীল, আর ফেরির সাথে গাঢ় নীল, লালচে বাদামি, দ্রবণ। লাস্টেরটা হলো দ্রবণ। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা জানি ওই যে FeOH2 সবুজ, FeOH3 FeOH2 সবুজ, আর FeOH3 বাদামি, এই দুইটা। ঠিক আছে। আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট, দেখো সিএনও মাইনাস, এই যে সিএনও মাইনাস এটারে বলি সায়ানেট। সায়ানেট ও অক্সিজেন আর সালফার সেম গ্রুপে, এই কারণে ওরা সেম টাইপ অফ কম্পাউন্ড তৈরি করতে পারে। সো এখানে সিএনএস মাইনাস দ্বারা কি বোঝাইতেছে, সালফার থাকলেই বুঝবা থায়ো। ঠিক আছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, OH রে আমরা কি বলি, অল বলি না, অ্যালকোহল অল। তাহলে OH এর জায়গায় অ্যাসিড যদি হয়, যেমন অক্সিজেনের সাথে সালফার হয়ে গেলে থায়ল বলে দিই। এরকম ছোটোখাটো জিনিস। তো আয়রন 2+ ইউজ করলে বর্ণহীন দ্রবণ, আবার আয়রন 3+ ইউজ করলে ক্রিমজন রেড, লাল দ্রবণ, রক্ত লাল দ্রবণ। আই গেস বুঝতে পেরেছো। এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। আমি স্লাইড দিয়ে দিব সবাইকে। আসসালামু আলাইকুম।